আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 28শে সেপ্টেম্বর শনিবার 2024। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় বন্ধুরা, বর্তমানে মধ্যপ্রাচ্য সহ সারা আন্তর্জাতিক বিশ্বে একটি ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়েছে যে ইসরায়েলি বাহিনীর আতঙ্ক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। বন্ধুরা, আসুন আমরা জেনে নেই কে এই হাসান নাসরুল্লাহ, আসলেই কি তিনি সত্যিকার অর্থে নিহত হয়েছেন, আর তিনি কিভাবে এই পর্যায়ে আসলেন। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। সৈয়দ হাসান নাসরুল্লাহ, যার বর্তমান বয়স হচ্ছে 64, তিনি 1960 সালে পূর্ব বৈরুতে জন্মগ্রহণ করেছিলেন। বেড়ে উঠেছেন বৈরুতের পূর্বাঞ্চল উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায়। তার বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা। বাবার 9 সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড়। পরবর্তীতে হাসান নাসরুল্লাহ ফাতিমা নামক একজনের সাথে তার বিয়ে হয়েছিল। তাদের ঘরে মোহাম্মদ হাদি, মোহাম্মদ জওয়াদ, জয়নব, মোহাম্মদ আলী, মোহাম্মদ মাহাদি নামে 5টি সন্তান রয়েছে। 1975 সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমালে যোগ দিয়েছিলেন। পরে কিছুকাল ইরাকের নাজাফে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি প্রতিষ্ঠানে তিনি উচ্চশিক্ষার্থে গমন করেছিলেন। সেখান থেকে লেবাননে ফিরে আসে, আবার তিনি আমালে যোগ দেন। 1982 সালে হাসান নাসরুল্লাহ কয়েকজনের সাথে মিলে একটি দল গঠন করেছিলেন। পরবর্তীতে এখান থেকে বেরিয়ে এসে তারা যখন লেবাননে ইসরায়েল হামলা চালাচ্ছিল, তখন আমাল থেকে দলছুট হয়ে তারা প্রতিষ্ঠা করেছিলেন ইসলামিক আমাল নামে আরেকটি দল। দলটি প্রতিবেশী শিয়া সম্প্রদায়ের সাথে পরিচিত ছিল। পরবর্তীতে এটি হিজবুল্লাহ নামে একটি সশস্ত্র সংগঠনের রূপ নেয়। ওপেন লেটার নামে একটি প্রকাশনার মধ্য দিয়ে 1985 সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানায় হিজবুল্লাহ। তৎকালীন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে তারা বিশ্বব্যাপী ইসলামের প্রধান শত্রু হিসেবে আখ্যায়িত করেছিল। সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার জন্য তারা তখন ডাক দিয়েছিল। দেশটিকে আখ্যায়িত করেছিল মুসলমানদের পবিত্র ভূমি দখলকারী হিসেবে। অন্যদিকে হিজবুল্লাহকে মার্কিন যুক্তরাষ্ট্র, পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য দেশগুলো বিভিন্নভাবে নিন্দা করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো আংশিকভাবে সন্ত্রাসী দেশ হিসেবে ঘোষণা করে, আর রাশিয়া হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে অস্বীকার করে। সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হিজবুল্লাহতে নাসরুল্লাহর অবস্থান আস্তে আস্তে বাড়তে থাকে তার দায়িত্ব। নাসরুল্লাহ বলেছিলেন, হিজবুল্লাহ একজন যোদ্ধা থেকে তিনি বালকেক এলাকার পরিচালক হন। পরবর্তীতে পুরো বেকা উপত্যকার দায়িত্ব পান। এরপর সংগঠনের বৈরুত শাখারও তিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1992 সালে ইসরায়েলের এক হেলিকপ্টার দুর্ঘটনায় হামলায় তার পূর্বসূরি আব্বাস আল মুসাবি নিহত হলে হাসান নাসরুল্লাহ তখন মাত্র 32 বছর বয়সে হিজবুল্লাহ প্রধান হিসেবে দায়িত্ব পান। ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সবসময় সমর্থন ব্যক্ত করেছিলেন হিজবুল্লাহ নাসরুল্লাহ। তিনি ইসরায়েলের কাছে এক মূর্তিমান আতঙ্ক ছিলেন। তিনি তখন বলেছিলেন, হিজবুল্লাহ সবসময় ইসরায়েল বিরোধী সংগ্রামে ফিলিস্তিনিদের পাশে থাকবে। এজন্যই ইসরায়েল তাকে বারবার মারার জন্য বিভিন্নভাবে টার্গেট করেছিল। হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেওয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নেওয়া ছিল তার প্রধান কাজ। সে অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশ দিয়েছিলেন তখন তিনি। হামলায় একজন নিহত হয়েছিল। পরবর্তীতে ইসরায়েলি দূতাবাসে এক গাড়ি বোমা হামলায় ইসরায়েল নিরাপত্তা কর্মকর্তা এবং আর্জেন্টিনার ইসরায়েলি দূতাবাসেও এক আত্মঘাতী হামলায় 29 জন নিহত হয়েছিল। এই সকল ঘটনায় নাসরুল্লাহ এবং হিজবুল্লাহকে দায়ী করেছিল ইসরায়েল। নাসরুল্লাহ লেবাননের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সঙ্গেও তার যোদ্ধাদের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। এক পর্যায়ে 2000 সালে যখন সেখান থেকে ইসরায়েলি বাহিনী পিছু হটে, তখন নাসরুল্লাহ ব্যক্তিগত বিভিন্নভাবে তেমন ক্ষতি হয়নি, কিন্তু তখন তার বিশ্বব্যাপী তার নাম ডাক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ দিতে হয়েছিল তখন তার বড় ছেলে হাদিকে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ছাড়লে নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আরবদের প্রথমবারের মতো বিজয় দাবি করেছিলেন তখন। সেই সঙ্গে নাসরুল্লাহ অঙ্গীকার করেছিলেন ইসরায়েলকে দমন না করা পর্যন্ত হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না। এর পরপরই 1906 সালে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যকার এক উত্তেজনা দেখা দিয়েছিল। তখন হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে 8 জন ইসরায়েলি সেনাকে নিহত করেছিল। 2 জনকে অপহরণ করে নিয়ে আসে। পরবর্তীতে লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে যখন ইসরায়েল আক্রমণ করে, তখন 34 দিনব্যাপী আক্রমণে লেবাননের 1125 জন লেবানি নাগরিক নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক।
আর সেই সময় তখন ইসরায়েলের 119 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছিল এবং 45 জন ইসরায়েলি বেসামরিক নাগরিকও নিহত হয়েছিল। বীরত্বপূর্ণ এই লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী তখন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর নাম চলে আসে। এই সময়ও ইসরায়েলি নাসরুল্লাহর বাড়ি এবং অফিসে যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করা হয়েছিল, তখনও তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। বর্তমানে গত কয়েকদিনে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। চলমান এই হামলায় এরই মধ্যে প্রায় 800 লেবানে সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। এরই মধ্যে কয়েক লাখ মানুষ ইতিমধ্যে ইসরায়েলের লেবাননের প্রতিবেশী সিরিয়াতে আশ্রয় নিয়েছে। সর্বশেষ এই হামলায় বৈরুতে হাসান নাসরুল্লাহর অবস্থানকারী বসতবাড়িতে ইসরায়েল এক ব্যাংকার বোমা হামলা চালিয়েছিল বলে মিডিয়ার মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তাহলে আমরা সব কিছু মিলিয়ে আমরা কি বলতে পারছি যে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে আসলেই কি আদৌ হত্যা করা হয়েছে? ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে শুক্রবার রাতে বৈরুতে এই হামলায় হাসান নাসরুল্লাহকে তারা হত্যা করেছেন। হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট মন্তব্য করা হয়নি এবং কোনো বরাতে বলা হয়েছে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ ভালো আছেন, বেঁচে আছেন। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে হাসান নাসরুল্লাহকে টার্গেট করে যে হামলা চালানো ছিল, এই হামলায় হাসান নাসরুল্লাহর সাথে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডার নিহত হয়েছেন। আইডিএফ চিফ অফ স্টাফ জেনারেল হারজি হালাভি এক ভিডিও বার্তায় দাবি করেন। আইডিএফ বলছে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে ইসরায়েলের এই ভয়ঙ্কর হামলা চালানো হয়। আল জাজিরা জানায় ভয়াবহ হামলায় ইসরায়েল ব্যাংকার বিধ্বংসী বোমা হামলা চালিয়েছিল। জায়গাটি দক্ষিণ বৈরুতের হিজবুল্লাহর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে হিজবুল্লাহর এবং ইসরায়েলের পারস্পরিক এই দাবির প্রেক্ষিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন হাসান নাসরুল্লাহকে জনসমক্ষে নিয়ে আসতে এটি ইসরায়েলের একটি চালও হতে পারে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত দেখা যাক আসলেই কি ইসরায়েল হাসান নাসরুল্লাহকে নিহত করতে পেরেছে নাকি এটিও তাদের একটি চাল।